সরকারের অব্যবহৃত এবং নিষ্কণ্টক যে জমিগুলো আছে যেগুলো অনেক বড় এবং সেগুলোতে আগামী 15 বছরে কোনো কিছু করার কোনো পরিকল্পনা নেই, সেই জমিগুলোকে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে সোলার প্ল্যান্টের জন্য প্রাইভেট সেক্টরকে দিয়ে দেওয়ার কথা চিন্তা করছি। কারণ আমাদের প্রেসিডেন্ট যেটা বলেছেন যে জমির স্বল্পতা এবং জমির দাম এই দুটাই আসলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল স্কেল সোলারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো যদি আমি জমিটা আমার ইকুইটি হিসাবে, সরকারের ইকুইটি হিসেবে দিয়ে দিতে পারি একটা পার্টনারশিপ মডেলে, তাহলে আসলে জমির খরচটা ওখান থেকে উঠে যাচ্ছে। উঠে গেলে যেটা হবে যে আমাদের হয়তো পার কিলোওয়াটেও আসলে কস্টটা সিগনিফিকেন্টলি কমে আসবে। তার চেয়ে বড় কথা যে জমির মানে সহজলভ্যতা, যেটা আমাদের সবচেয়ে বড় ইস্যু, সেই ইস্যু থেকে আমরা একটা মুক্তি পেতে পারবো হয়তো। তো আমরা প্রথম যে প্রজেক্টটা করছি সেটা বেজার একটা জমির উপরে, ফেনীতে, নোয়াখালীর দিকে, প্রায় 135 মেগাওয়াটের একটা জমি। এবং ইনফ্যাক্ট আপনারা এটা শুনলে খুশি হবেন যে ওখানে আসলে এই বিএসএস, ব্যাটারি বেস সিস্টেম বলে, যেটা এনার্জি স্টোরেজ সিস্টেমকে ওটার মধ্যে ধরেই প্ল্যান করা হয়েছে। কারণ আমরা চাচ্ছি যে সোলার এনার্জিটা আসলে সন্ধ্যাবেলা ব্যবহার করা হোক। দিনের বেলা কিন্তু আমাদের আসলে ইলেকট্রিসিটির খুব একটা ঘাটতি নেই। আমি জানি না এটা সবাই খুব ক্লিয়ারলি জানেন কিনা, আমাদের মেজর চ্যালেঞ্জ হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় যদি আপনি ফার্দার ইলেকট্রিসিটি জেনারেশন অ্যাড করতে না পারেন, আপনি দিনেই অ্যাড করতে থাকেন, আপনাদের প্রেজেন্টারও যেভাবে বললেন, তাতে আসলে আমাদের পুরো সমস্যাটার সমাধান হয় না। এবং একই সাথে প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছিলেন বিভিন্ন মন্ত্রণালয়কে যে তাদের এরকম বড় বড় জমির লিস্ট আমাদের কাছে পাঠাতে, পিপিপি অথরিটির কাছে পাঠাতে। তো প্রথম রাউন্ডে 4টা সংস্থা অলরেডি পাঠিয়েছেন। তো তাদের থেকে যে আমরা যে কটা পেয়েছি তার থেকে আমি অ্যাটলিস্ট আরো 5টা প্রজেক্ট দেখতে পাচ্ছি যে এরকম 200-300 মেগাওয়াটের করা সম্ভব। সো আমার কাছে মনে হয় যে মানে সমস্যার সমাধানগুলা ঠিক যেরকম আজকে প্রেজেন্ট করা হলো, এরকম সমস্যার সমাধানগুলো কিন্তু আসলে আমাদের মধ্যেই আছে এবং আমাদের দেশের মানুষের মধ্যেই। আপনি যদি মোটামুটি একটা প্যানেল অফ এক্সপার্টসদেরকে নিয়ে আসেন, সবাই মিলে একটা কনসেনসাস সলিউশন সেটা চলে আসে। তো তারপরে যে জায়গাটা গিয়ে আমরা আটকে যাই সেটা হচ্ছে যে সমস্যার সমাধানগুলোকে আর আমরা বাস্তবায়ন করতে পারি না কোনো কারণে। দেখা যায় যে বাস্তবায়নের যে রূপটা আমরা দেখি, সেই রূপটা এত জটিল একটা রূপ হয়ে যায় যে একদম জেনারেল লেভেল কনজিউমারের পক্ষে এইটা কোনোভাবেই ডাইজেস্ট করা সম্ভব হয় না। আপনার আমি সবসময়, গতকালকে এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের আলোচনা হচ্ছিল, আমরা যখন চাঁদপুরে ছিলাম, যে আপনারা এই রুমে যারা আছেন তাদের ম্যাক্সিমাম মানুষই হয়তো আমরা সাবসিডি না দিলেও ইলেকট্রিসিটি বাসায় ব্যবহার করতেন। আমরা কিন্তু এখন সবাই সাবসিডি পাই, রাইট? আমার বাসায় যে এসিটা চলে, আজকে এখানে যে এসিটা চলছে, এই এসিটাতে কিন্তু সাবসিডি দেওয়া হয়েছে সরকার থেকে। এই সাবসিডির আসলে দরকার আছে কিনা? তো তৃণমূল লেভেলে যার আসলে আর্থিক সক্ষমতার অভাব আছে তাকে অবশ্যই সাবসিডি দিতে হবে। ইন্ডিয়াতে একটা মডেল আছে, ডিবিটি বলে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তারা অনলাইনে এলপিজির জন্য এবং বিভিন্ন ধরনের এনার্জি সলিউশনের জন্য তারা অনলাইনে স্ট্রিট কনজিউমারের আধার কার্ডের সাথে কানেক্ট করে তাকে সাবসিডি, ক্যাশ সাবসিডি দিয়ে দেয়। কিন্তু আমরা যে সাবসিডিটা দিই, যেটা এই ম্যাক্রো লেভেলে যে সাবসিডিটা দিই পিডিবি থেকে, এইটা আসলে সাস্টেইনেবল না। পারপিচুয়ালি পিডিবির পক্ষে এই সাবসিডি কন্টিনিউ করা সম্ভব না। সো কোনো একটা সময় আমাদেরকে এই সাবসিডিটাকে বললে, সাবসিডি যদি দিতেই হয় সেটা এমন মানুষকে দেওয়া উচিত যাদের আসলেই দরকার। আমাদের আসলে সাবসিডির দরকার প্রবাবলি নাই। সেক্ষেত্রে আমাদের উচিত যে রাষ্ট্র যেই দামে ইলেকট্রিসিটি প্রডিউস করছে সেই দামটা অন্তত রাষ্ট্রকে দেওয়া। রাষ্ট্র যদি লাভবান নাও হয়, রাষ্ট্রকে মিনিমাম অতটুকু সাপোর্টটা আমাদের দেওয়া। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।